সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাশ্মীরের যে হামলাটি করানো হলো, এটি ভারতীয় একজন সৈনিক সরাসরি বলেই বসেছেন এটি সাজানো হামলা। নরেন্দ্র মোদি এবং অমিত শাহর উপরে এই দোষ চাপানো হচ্ছে। আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 204 এবং 205 এই আয়াত দুটি যখন দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসল আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আজকে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 900 কোটি মানুষের বসবাস, তার ভিতরে যারা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে চলেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে, নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায়, আসলে সে বড়ই ঝগড়াতে। আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা কি করে, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে তারা অশান্তি সৃষ্টি করার জন্য যত ধরনের কাজ সেগুলি তারা করে, তৎপর হয় সৃষ্টির জন্য। অশান্তি সৃষ্টি করতে হবে তাদের, এই ছাড়া আর কোনো কাজ না। ক্ষমতা পাওয়ার পর আর কি করবে? ফসল এবং বংশ নির্মূল করবে। অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না। পাকিস্তানের যারা ক্ষমতা ধরে বসে আছে, ভারতের যারা ক্ষমতা ধরে বসে আছে, বাংলাদেশের যারা ক্ষমতা ধরে বসে আছে, এরা সবাই এইভাবে পুরা পৃথিবীর যত মোড়ল আছে এদেরকে আমরা দেখতে পাই কোনো না কোনোভাবে এরা রক্তপাতের সাথে জড়িত। তো ভারতের একজন সৈনিক যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেটি আমরা জানব। তারপরে আমরা আবার বিভিন্ন কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে শোনাবো, তাতে বুঝতে পারবেন কিভাবে এই পরিকল্পনা করা হয়েছে। আবার ভারতের আগ্রায় উগ্র হিন্দু সংগঠন গোরক্ষা দলের সদস্যদের গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে। হামলার শিকার 2 ব্যক্তি, তারা সম্পর্কে সহোদয়, তারা 2 ভাই। এরপরে আবার যুবক বলে বসছেন যে আগ্রা শহরে আজ 2 জন মুসলমানকে হত্যা করেছি, এই দায় আমি নিচ্ছি। 26 জনের বদলে যদি 2600 জন মুসলমানদেরকে হত্যা করতে না পারি, তাহলে আমি ভারত মায়ের সন্তান নই। এটিও মানুষ জেনেই চলেছে। তো কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার যে ঘটনা, ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। 2 দেশের মধ্যে যুদ্ধ বাঁধার আশঙ্কাও তৈরি হয়েছে। আবার আপনারা একটি ভিডিও ফুটেজ থেকে শুনবেন, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের উপরেও তারা হামলা করবে। তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগ্রাম হামলাকে ফলস ফ্ল্যাগ হামলা বলে অভিহিত করেছেন, অর্থাৎ এই হামলার পিছনে ভারতকেই দায়ী করা হয়েছে, আর তারা এটি কন্টিনিউ করেও চলেছেন। এর কারণ হলো, এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই হামলা হতে পারে বলে তার মন্তব্য। আর ভিডিওতে এই ভারতীয় সেনা বলেছেন, আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আবার তিনি বলেছেন যে আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি
যা আমাকে এমনভাবে আমার বিবেককে তাড়া করেছে। পেহেলগ্রাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দার যে তথ্যের যা কিছু দেওয়া হয়েছে, তো গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি, কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়, এটি এই সৈনিক অশোক সাহেব বলেছেন। এমন এক হামলা যা বাইর থেকে জঙ্গি হামলার মতো দেখায়, কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করা। সবচেয়ে সত্য কথা হলো, আমাদের সৈনিক, আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল, কিন্তু তাদের ওঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসারও আসেনি। এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো, এটি আগে থেকেই সাজানো ছিল। এটি এই সৈনিকের কথা। তো অশোক কুমার আরও বলেছেন, একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয়, বরং সত্যকেও রক্ষা করা। তাহলে এই সৈনিককে আজ যারা বাহবা দিচ্ছেন, তার এই দুটি কথা, একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয়, বরং সত্যকেও রক্ষা করা। তো ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম হতে পারে না। তাই তিনি বলছেন সত্য প্রকাশ হওয়া উচিত, আর সে সত্য যত কঠিনই হোক না কেন। এবার আপনারা কিছু আরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদীর এবং ভারতের গোয়েন্দা সংস্থা এই চা বিক্রেতাকে নিয়ে, এই গুজরাতের কসাই খুনি যার উপাধি, কি সব শুরু করেছে, যেটি ভারতের শিক্ষিত সমাজ পছন্দ করছে না। এবার আপনারা একে একে এই ভিডিওগুলো, ছোট ছোট ভিডিও আপনারা শুনলে এবং দেখলে বুঝতে পারবেন যে এই নাটকগুলি কিভাবে তৈরি করা হয়েছে। ये भारतीय जनता पार्टी के लीडर भारत में मुसलमानों का डर दिखाते हैं, और दूसरी तरफ जब गल्फ में जाते हैं, सऊदी जाते हैं, दुबई जाते हैं, एकदम प्यार से गले मिलते हैं, ऐसा जैसे कुंभ के मेले में कोई बिछड़ गया हो। बिन बुलाए पाकिस्तान बिरयानी खाने पहुंच जाते हैं, नवाज शरीफ की माता जी के लिए गिफ्ट भेजते हैं, और यहाँ पर देश में सिर्फ सत्ता को बनाए। और क्या पहले जो अपने देश के मुसलमान है उनसे भाईचारा नहीं बनाने की जरूरत है? ইট ইজ ইম্পর্টেন্ট। একটা শিশু যার চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে, এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা কে হত্যা করেছে তার বাবাকে, তাকে নিয়ে সেখানে বলছেন, দেখাচ্ছেন, প্রতিশোধ ক্রিয়া করছে, আমরা গাজা করেছি, আমরা ইসরায়েল গাজা করেছে, আমরা মোদির বাচ্চা। এই সময়টা প্রত্যেকটি রাজনৈতিক নেতার কাজ হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করা। শুভেন্দুবাবু সেটা করছেন না, বিজেপি সেটা করছে না, অন্তত তাদের এই তলার নেতাগুলো প্রধানমন্ত্রীর কথাই মানছে না। মানে এটা তো পজিশন। আমাদের অমিত শাহ টুইটে কোথাও দেখেছেন টেররিজমের আগে ইসলামিস্ট না অন্য কিছু সেটা লেখা আছে? অমিত শাহ যে টুইট করেছেন আছে, তা দেশের অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে যেতে হবে। এই সময়টা তো ক্রাইসিসের পিরিয়ড। তাহলে যারা তাদের সঙ্গে থাকবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এটাই স্বাভাবিক। আনফর্চুনেট পার্ট, দে আর নট ডুইং ইট। মোদির বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন, এত রাজনৈতিক মানে স্পৃহা, আকাঙ্ক্ষা। মৃত্যু হয়েছে মানুষের, মানুষ মারা গেছে। বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন, নোংরামি করতে নেমেছেন। ভাবুন, দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী। এনআইএ কোথায়? জাতীয় সংহতির বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে। এনআইএর মতন সংস্থাকে দিয়ে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করা হবে না? দেশ মানে দেশের সংবিধানে ডিফাইন করা আছে। প্রধানমন্ত্রী সেকুলার বলেছেন, শুধু সংবিধানে লেখা নয়। যে লেকচার মারছে না, ওনাকে বলুন চাকরির জন্য আর কত নিচে নামবেন। ইতিহাসের বিকৃতি কথাতে কথাতে নিজের মাথা যে বিকৃত হয়ে গেছে সেটাই আপনি দেখাচ্ছেন। দে আর সিক। আমি একবার বলেছিলাম, এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট মেয়েটিকে নিয়ে একবার বেরিয়ে এসেছিলেন বাইরে, রাজনীতি
সিবিআই ডেকেছিল বিকেলবেলা, মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন, বাচ্চা মেয়ে, ফুলের মতন মেয়ে। আমি বলেছিলাম যে রাজনীতিবিদরা নিজের বাড়ির ছোট্ট ফুলের মতন একটি বাচ্চাকে রাজনৈতিক কারণে ছবি তোলানোর জন্য বাইরে বার করেন, দে আর নট গুড পিপল। আর আজকে শুভেন্দু অধিকারী কি করলেন গতকাল আপনি বলুন তো? পারবেন 2.5 বছরের বাচ্চা, যার সে মানে চোখের সামনে এই ট্রমা থেকে বেরোতে পারেনি, তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন? এরা মানুষের পর্যায়ে পড়ে এরা বলছে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। যারা দেশের প্রধানমন্ত্রীর কথাকে কন্ট্রাডিক্ট করে, প্রধানমন্ত্রীর টুইটকে কন্ট্রাডিক্ট করে, যারা দেশের সংবিধানকে মানে না, তারা বলছে দেশপ্রেমিক, and we have to accept that. যাই মোদি বলেন হি ইজ সেলিব্রেট, at least শুভেন্দু অধিকারী has said that he is মোদি's বাচ্চা। বাবার নাম পরিবর্তন করেছেন আর মোদিকেও বলেছেন যা বলবার। ওনার সেলিব্রেসি ইজ আন্ডার চ্যালেঞ্জ বাই শুভেন্দু অধিকারী। হি ইজ লিডার ইন ওয়েস্ট বেঙ্গল। Let the entire country know what is happening. Who are they? আপনারা বলবেন দেশদ্রোহিতা করছে, সংবিধানের বিরোধিতা করছে, তারা সব দেশপ্রেমিক। আর যারা সংবিধানের কথা বলছে, যারা সেকুলারিজমের কথা বলছে, যারা জাতীয় সংহতির কথা বলছে, ন্যাশনাল ইউনিটির কথা বলছে, সলিডারিটির কথা বলছে, and all of them are দেশদ্রোহী। খুব 28 জন মানুষ চলে গেলেন, দেশের ইন্টেলিজেন্স কোথায়? প্রশ্ন উঠছে। আপাতত এইটুকুই প্রশ্ন, বাকিটা তদন্ত আসুক, রিপোর্ট আসুক। পুলওয়ামা থেকে আমরা যে শিখিনি সেটা বোঝা যাচ্ছে। উই হ্যাভ নট লার্নড এনাফ ফ্রম পুলওয়ামা ইনসিডেন্ট, এটুকু বোঝা যাচ্ছে। কি হয়েছে, কেন হয়েছে, উইল বি ওয়েটিং ফর দ্য রিপোর্ট অফ দ্য হোম মিনিস্ট্রি টু কাম, তারপরে আমরা এই নিয়ে কমেন্ট করব। এই মুহূর্তের যে কাজ, জাতীয় সংহতি রক্ষা করা, সম্প্রীতি রক্ষা করা, শান্তি রক্ষা করা, বিভাজনের রাজনীতি বন্ধ করা, ভারতকে ভারত রাখা, ঐক্যবদ্ধ থাকতে হবে এই প্রশ্নে সবাইকে। এটা যদি করতে পারি তাহলে উই উইল বি এবল টু কিপ আওয়ার ওয়ার্ডস বিফোর দি কমিটি অফ নেশন ইন অর্ডার টু প্রিভেন্ট অ্যান্ড ইন অর্ডার টু কমব্যাট দি ইন্টারন্যাশনাল টেররিজম, যেটা আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কমিটমেন্ট। আর যখন ওটা ভারতের কমিটমেন্ট হয়, ওটা কোনো রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকে না, নেশন অ্যাজ এ হোল তার কমিটমেন্ট। এরা জাতির বিরুদ্ধে কথা বলছেন, সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। আর দেশের এই ক্রাইসিস পিরিয়ডে যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, এরা আসলে দেশদ্রোহী। প্রয়োজন হলে আমি দাবি করব ইনভেস্টিগেশন, যে এরা কোনো বিদেশি শক্তি যারা ভারতের ঐক্য সংহতিকে ধ্বংস করতে চায় তাদের দ্বারা ফান্ডেড কিনা। আমার তো অন্ততপক্ষে বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা যে ধরনের নোংরামি করতে নেমেছেন, তাদের দেখে মনে হচ্ছে দে আর ফান্ডেড বাই দি এক্সটার্নাল ফোর্সেস। কাশ্মীরে পর্যটকদের রক্ষা করতে গিয়ে শহীদ সৈয়দ আদিল হোসেন শাহ, মানবতার জন্য শেষ নিঃশ্বাস। জঙ্গির বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন এক সাহসী মুসলিম যুবক। এই ঘটনা প্রমাণ করে দিল সন্ত্রাসের কোনো ধর্ম নেই। ধর্ম নয়, আদিলের পরিচয় ছিল মানবতা, এবং সেটাই তাকে মহান করে তুলেছে। কাশ্মীরের রক্তাক্ত ভিড়ে জেগে থাকলো এক দীপ্ত আলো, যার নাম সৈয়দ আদিল। কাশ্মীরের জঙ্গি হামলায় শহীদ সৈয়দ আদিল হোসেন শাহ নিজের প্রাণ দিয়ে রক্ষা করলেন পর্যটকদের। জেগে থাকলো মানবতার দীপ্ত আলো। কাশ্মীরের পহেলগাঁওয়ে গতকাল ভয়াবহ জঙ্গি হামলায় যখন পুরো উপত্যকা রক্তাক্ত, যখন আতঙ্কে কাঁপছিলেন পর্যটকরা, তখন এক তরুণ এগিয়ে এলেন সাহসের প্রতীক হয়ে। তিনি সৈয়দ আদিল হোসেন শাহ, কাশ্মীরের অনন্তনাগ জেলার হাপতনার্দ গ্রামের একজন সাধারণ যুবক। তিনি জীবিকার তাগিদে ঘোড়া চালিয়ে পর্যটকদের উপত্যকা ঘোরান। আর এই ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর 3টে নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায়। আচমকা সেখানে গুলির আওয়াজ, আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পর্যটকরা। আর সেই মুহূর্তে আদিল এক মুহূর্তের জন্য নিজেকে ভাবেননি, ঝাঁপিয়ে পড়েন এক জঙ্গির দিকে, বন্দুক ছিনিয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু সেই সাহসিক প্রচেষ্টাই তার জীবনের শেষ অধ্যায় হয়ে ওঠে। জঙ্গির গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান সৈয়দ আদিল। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আদিল ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো উপত্যকার মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি। এই হামলার পরপরই জানা যায় যে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার পেছনে যুক্ত এবং তারা সেটা স্বীকারও করেছে। অভিযোগ উঠেছে তারা বেছে বেছে হিন্দু পরিচয় জেনে নাকি মানুষকে হত্যা করেছে, অথচ সেই জায়গায় একজন মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ নিজের জীবনকে তুচ্ছ করে দাঁড়ালেন মানবতার পক্ষে। প্রমাণ করে দিলেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো জাতপাত হয় না। এই ঘটনার পর গোটা কাশ্মীর স্তব্ধ। নিরাপত্তার কারণে পর্যটকদের তড়িঘড়ি উপত্যকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলছে ড্রোন সার্ভেইলেন্স, চলছে চিরুনি তল্লাশি। সৈয়দ আদিলের সাহসিকতার গল্প আজ ভারতের প্রতিটি হৃদয়ে ছুঁয়ে গেছে। এক মুসলিম যুবক যখন নিজের প্রাণকে উৎসর্গ করেন হিন্দু পর্যটকদের রক্ষার জন্য, তখন ধর্ম নয়, জেগে ওঠে একটাই পরিচয়, আর সেটি হলো মানবতা। আজ আমাদের প্রত্যেকের উচিত আদিলের আত্মত্যাগকে সম্মান জানানো, তার পরিবারকে সমবেদনা জানানো এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। কারণ সত্যি মানবতা বড় ধর্ম, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। ঘটনার পরপরই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে ভারত। তবে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলাটি সাজানো ছিল বলে দাবি করেছেন স্বয়ং এক ভারতীয় সেনা কর্মকর্তা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन, ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে দাবি করে সিন্ধু চুক্তি বাতিল, আটারির দরজা বন্ধ, ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও পাকিস্তান সেই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, তবে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পুরো ঘটনার নাটকীয় মোড় এনে দিল ভারতীয় এক সেনা কর্মকর্তার ভিডিও বার্তা। मैं अशोक कुमार, भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অশোক কুমার নামের এই ভারতীয় সেনা অফিসার এক ভিডিও বার্তায় দাবি করেন এটি বাইরের কোনো জঙ্গি হামলা নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত হামলা। তিনি বলেন, মিডিয়া যা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। এটা আমার বিবেকে বাজছে। সত্য না বললে দেশভক্তির মানে হয় না। खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन, ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। ভিডিওতে আর উঠে আসে আহত সৈনিকরা দীর্ঘ সময় পড়ে থাকলেও তাদের উদ্ধার করতে কেউ আসেনি। এমনকি কোনো মেডিকেল টিম বা কমান্ডো দল ঘটনাস্থলে যায়নি। তার ভাষ্যমতে পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। सबसे ज्यादा दर्दनाक बात यह थी, ওয়ার অ্যানালিস্ট নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এমন স্পর্শকাতর তথ্য ছড়ানোর পর ওই সেনা অফিসারের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था कि ये सब कुछ पहले से ही निर्धारित हो। एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं, बल्कि सच्चाई की भी रक्षा करना है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं, सच बाहर आना ही चाहिए। অশোক কুমারের কথায় আরো জানা যায়, হামলার জায়গাটি পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে এবং ভৌগোলিকভাবে এতটাই দুর্গম যে বাইরের কেউ সেখানে হামলা চালাতে পারে এটা ধারণা অবাস্তব। এদিকে পাকিস্তানও হামলার পরপরই কোনো তদন্ত ছাড়াই দায় চাপানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায় এটি ছিল ভারত সরকারের ষড়যন্ত্র, যা তাদের উপর দোষ চাপাতে সাজানো হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকা এবং কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা দমনপীড়নের প্রকৃত রূপ নিয়েও। আরিফ হাসান, এটিএন নিউজ। हम
हम कश्मीर में कूच करने का काम करेंगे और ये वहां जो पत्थरबाज आतंकवाद फैलाने का काम कर रहे हैं, हमारी गुजर बटालियन गांव मिरकपुर का इकट्ठा होकर वहां सर्वनाश कर देंगे कश्मीर आतंकवादियों का। और ये भी कहना चाहते हैं जो आज आतंकवादी देवबंद के मदरसे से दारूम से पकड़े गए हैं साथियों, आज पकड़े गए हैं कश्मीर के छात्र ट्रेनिंग का काम कर रहे थे। चैलेंज देकर कहना चाहते हैं मिरकपुरवासी, 1 तारीख तक देवबंद को छोड़ दो। यहाँ जो कट्टरवादी फैलाना चाहते हैं कटमिन्ना, देवबंद को छोड़कर पाकिस्तान भाग जाए, अन्यथा 1 तारीख के बाद ढूंढ ढूंढ कर मिरकपुरवासी और गुजर आर्मी तुम्हारा नाश करने का काम। বাদশাহ খুনেন্দ্র গদি, আপনার সাথে আমার অনেক কথা আছে। দরজা লেগে দাও, দরওয়াজা বান করো। কোচি কাশপুর যে হামলা হলো সেটা হলো আপনার সাজানো নাটক। এই তথ্য তোমাকে কোন দিয়া? কোচি আমাকে আপনি গায়ে মনে করেন? এগুলো তুমি কি করছো গালু জয়সওয়াল? এই হ্যালো, এই আমাদের প্ল্যান কি সত্যই ফাঁস হয়ে গয়া? কার কাছে ফোন করছেন? না গালু আসে আমার সালু বালু করিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধরো আমরা সাজানো নাটক, তা এখন তুমি কি খবর চাচ্ছ? তাহলে কি তুমি আমাদের বিপক্ষে চলে যাবা মিস্টার গালু জয়সওয়াল? এতগুলো মানুষ মরে গেল, আমার কষ্ট লাগিচ্ছে। ও তোমার খুব কষ্ট লাগিচ্ছে, তাহলে আমাদের দেশের স্যার মুরজে এত সমস্যা সমাধান করবি কেটা তুমি? এই পরিকল্পনা। আচ্ছা আমি দেখেছি করছি, আগে দেখি কেউ শুনিচ্ছে কিনা মুরো থেকে, কেউ নাই মনে হয়। এত গোপন একটা আলোচনা কুন্ডি থেকে কেটা শুনে না শুনে সেটা তো সাবধান থাকা দরকার। পরে তো আমাদের শোনো, দেশের সিচুয়েশন অনুযায়ী এসে কিছু সিদ্ধান্ত মাঝে মধ্যে নেওয়া লাগে, এটা নিয়ে হলদিল হওয়ার কিছু নাই, বুঝছো? তোমার বয়স কম তো, আর না বয়স হোক তখন বুঝবে। তাই বলে এতগুলো মানুষকে মারে অন্যের উপর দোষ চাপে দেওয়া, এটা কি ঠিক হলো আমাদের? শোনো, আমাদের ইতনা বড় দেশ, কত ঘটনা লিপ্তি ঘটিচ্ছে, কত মানুষের কি হচ্ছে, এই 20-25 জন মানুষ মলে কি হবে? তাই বলে দেখে শুনে হিংসা করে? দেখে শুনে তো মারা লাগবি, দেখে শুনে প্ল্যান প্রোগ্রাম করে নাটক সাজেই তো মারা লাগবি। তুমি তো বুঝিচ্ছ না ব্যাপারটা, এটার দরকার আছে। থামো, তোমাকে একটা জিনিস দেখাই তাহলে বুঝবে। শোনো, এগুলো জঙ্গলি মগলি নাটক করে আমাদের এগুলো লাভ আছে, বুঝছো? ফকেস্তানক আমরা এখন 58 তলমো দোস্ত দিছি ওরিগের উপরই চাপে। আর কি কি লাভ আছে? আরে লাভ মানে লাভই লাভ। ফকেস্তানের উপর হামলা করার বৈধতা আমরা পেয়ে গেছি, ইচ্ছে করলেই করে পাবো। ও খুনেন্দ্র গদি, আপনারা জিনিস গো কেয়া চিজ হ্যায় আপ। আচ্ছা পাশি দেখো, আছে মুসলমানের সম্পত্তি নিয়ে যে একটা মামলা চলিছিল না, ওটা এখন দেখো কেমনে আমরা কোন মুখে ঘুরে দেই। সেগুলো তো আছেই, যত রকমের মনে করো যে মুসলিম বিরোধী আইন আমরা এখন করে পাবো, খালি অত্যাচার আর অত্যাচার হবে। আর আপনার ক্ষমতার গদিও আরো শক্তিশালী হবে। এগুলো নাটক তো আগে বাংলাদেশে হচ্ছিল, তাই লাই কোন আপনি একবারে ঠিক ধরছো। বাংলাদেশে তো আমরাই ওগুলো সাজা দিচ্ছি, বুদ্ধি শিখে দিচ্ছি, ওগুলো টেস্ট মেস্ট করে এখন দেখেছি ফলাফল ভালো, তাই এখন আমরাই সেগুলো প্রয়োগ করছি, এটি বুঝছো? এটা যদি ধরে পাই, যদি ফাঁস হয়? না লায়ক বাচ্চে, তুমি ফাঁস না করলেই হলো। ধরো তোমার জন্য একটা 100 কোটি টাকার উপহার, বুঝছো? এটা তুমি লেও, তুমি না না কি করছেন, কাক কমো, আমি কাকুই কমো না। বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই জঙ্গলি হামলার। আস্তে গালু আস্তে। ও খুনেন্দ্র গদি, জিনিস আপনি এটাই গো। বস কি খবর হে? কি আর খবর, জঙ্গলিরা এত মানুষ মারছে, ইসলামিক জঙ্গিরা কতগুলো মানুষ মারছে, এগুলো বিচার চাওয়া লাগবে। আসো বিচার চাই। বস ওই তো উনি বেরোচ্ছে, আসনের বক্তব্য নেই। বস কাশপুরের হামলা নিয়ে অন্য কোনো কথা নাই, কথা এটাই, যারা মানুষ মারছে জঙ্গলিগুলো আমরা ধর্মই। বস এখন কি স্টেপ নিলেন? পাকিস্তানের ব্যাপার কিছু স্থগিত করে দিছি। বস আর কি কয়েছেন আর কি? ওঠেন তো যাই, এত সাংবাদিকের উত্তর দেওয়া যাবে না, পরে উত্তর দিচ্ছি আপনাকে, পরে সময় নাই এখন। ওঠেন, এই ঘটনা ইসলামিক জঙ্গিরা ঘটাছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। বস প্রমাণ কি যে ইসলামিক জঙ্গিরা করছে? বস প্রমাণ উঠকে বেড়াচ্ছে, প্রমাণ রিপাবলিক বাংলার কাছে যা, মুখের কাছে প্রমাণ দিয়ে দিবি। एक तरफ नफरत का माहौल बनाओ, पीछे से एजुकेशन बर्बाद कर दो, शिक्षा खत्म कर दो, सरकारी स्कूल का फंड काट दो। मैं पिछली बार आया इसी महाराष्ट्र में, वहां पता चला सिलेबस में ज्योतिष शास्त्र का इंट्रोड्यूस कर रहे हैं, ग्रेजुएशन में कंपलसरी पेपर है। अब ज्योतिष पढ़ेगा तो विज्ञान कैसे पढ़ेगा? और दूसरी तरफ 50,000 सरकारी स्कूल बंद कर दिए गए। हमें वो टीचर आके मिलेगा तो उन्होंने कहा कि ये स्कूल बंद कर दिए गए। तो शिक्षा इसलिए बर्बाद की जा रही है ताकि आप असली सवाल न पहचान पाओ। और असली सवाल यह है कि जिस सिस्टम ने आपको बांटा, उस वर्णा सिस्टम को हम ध्वस्त करते हैं, खत्म करते हैं। 90% को एक करने के लिए कोई नया टर्म आप ढूंढ लीजिए। अगर शूद्र नहीं होते, मैं तो उत्तर प्रदेश से आता हूं और उत्तर प्रदेश में अखिलेश यादव मुख्यमंत्री थे, 5 साल मुख्यमंत्री रहे, और यादव थे, अनटचेबल तो थे नहीं, मुख्यमंत्री नहीं रहे तो उनका घर गंगा जल से धुलवाया। अगर वो छत्री होते तो धुलवाते क्या? बिहार में मुख्यमंत्री थे कर्पूरी ठाकुर, नाई समाज से आते थे, आजकल वो ओबीसी में आते हैं। और उत्तर प्रदेश में 1970-80 के बीच में राम नरेश यादव मुख्यमंत्री थे, दोनों ने रिजर्वेशन इंट्रोड्यूस किया
और दिल्ली से चमरा भेजा संदेश, बार बनावे कर्पूरी और भैंस चरावे राम नरेश, गाली दी गई थी। आरक्षण कहां से आई? कर्पूरी की मां, और उसके आगे गाली दी गई थी। अगर ये लोग छत्री होते तो गाली मिलती क्या? अगर ये लोग छत्री होते तो इनको मंदिर में जाने से रोकते क्या? इसका मतलब हम भले ही कुछ कहें, जो वर्णा सिस्टम को बनाने वाला है वो कभी आपको छत्री मानेगा नहीं। ये मेरा टेक है। वो जब मौका मिलेगा आपको आपकी जाति से जोड़ देगा। तो ऐसी जाति व्यवस्था के खत्म करने का जो डॉक्टर राम मनोहर लोहिया कहा करते थे, जाति तोड़ो, सन सोपा ने बांधी गांठ, पिछड़ा पावे 100 में 60। हमारे ओबीसी समाज के नायकों ने कहा 100 में 90 शोषित हैं, शोषितों ने ललकारा है, धन धरती और राजपाट में 90 भाग हमारा है, 10 का शासन 90 पर नहीं चलेगा, नहीं चलेगा। इस 90% को एक करने का यह मेरा आखिरी का वाक्य है। अब आप उसे शोषित कह लीजिए, आप उसे वंचित कह लीजिए, आप उसे डिप्रेस कह लीजिए, आप जिस भी टर्म से उन्हें एकजुट कर सकते हैं करिए। इस वर्णा सिस्टम को हम ध्वस्त करते हैं, इसको मानते नहीं, इसलिए इस डिबेट में हमें जाना नहीं है। 90% इस देश के एससी, एसटी, ओबीसी और माइनॉरिटी के पसमानदा समाज के लोगों को, 90% प्रोफेसर, 90% डॉक्टर, 90% वकील, सुप्रीम कोर्ट के जज, ब्यूरोक्रेसी, कैबिनेट सेक्रेटरी, ठेकेदारी और अंबानी अडानी हमारे भी घर में पैदा हो, हमें इसकी लड़ाई लड़नी है। अब न्यूनतम सहमति पर यह लड़ाई लड़ी जाएगी। ज्यादा सहमति की नहीं जरूरत है, मुद्दों पर ही एकजुटता बनेगी। और मुद्दा है शिक्षा का, मुद्दा है रोजगार का, मुद्दा है भागीदारी का, मुद्दा है संविधान को बचाने का, मुद्दा है फूले अंबेडकर शाहू पेरियार के मिशन को आगे बढ़ाने का। इन मुद्दों पर अगर हम एकजुट होंगे तो इस मौजूदा खतरे से भी बच जाएंगे और जो पुरखों ने कुर्बानी देकर के हमें सौंपा था उसे भी बचा लेंगे। जंगल में आग लगी, चिड़िया जलने लगी, सारी चिड़िया उड़ रही थी, एक चिड़िया अपने चोंच के एक बूंद पानी से जंगल की आग बुझाने लगी। बाकी ने कहा कि तुम्हारे चोंच के एक बूंद पानी से जंगल की आग तो कैसे बुझेगी? हंसने लगे। उस चिड़िया के जवाब में, महाराष्ट्र के लोगों ये मेरा पैगाम है, उस चिड़िया ने कहा मुझे पता है कि मेरे चोंच के एक बूंद पानी से जंगल की आग नहीं बुझेगी, मगर जब इस जंगल की आग का इतिहास लिखा जाएगा तो मेरा नाम आग लगाने वालों में नहीं, आग बुझाने वालों में शामिल होगा। इसीलिए हम फूले अंबेडकर शाहू पेरियार के मिशन को आगे बढ़ाने के लिए संविधान पर खतरा बनकर के आए उन तमाम लोगों के सामने चुनौती बनकर खड़े थे, खड़े हैं और अकेले भी बचेंगे। एक नौकरी कुर्बान हुई, प्रोफेसर की डायरी लिख करके हमने बताया, नौकरी की लड़ाई नहीं है, लड़ाई विचारधारा की है। अगर विचार बचेगा तो आने वाली पीढ़ी को नौकरी मिलेगी, अगर विचार ही नहीं बचेगा तो पीढ़ियां गुलाम पैदा होंगी और गुलामों को कभी शासक बनने का खैरात नहीं मिलती। गुलामों को गुलामी का एहसास कराइए। महात्मा फूले कहते थे हथेली से सूरज नहीं ढका जा सकता, सूरज है तो जल करके रोशनी बिखेरें। আমরা 260টা দেহ চাই জিহাদ, 26টা মেরেছে হিন্দু বলে আমরা 260টা দেহ চাইছি। শুভেন্দু 260 জন জঙ্গিকে মারার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীকে বর্ডারে পাঠানো উচিত। ও 26 মেরেছে, তুমি 260 মারবে না করি এই ধরনের কথাকে। শুভেন্দু অধিকারী যাক বর্ডারে যাক, বিধানসভাতে কি করছে? আর বিধানসভাতে দাঁড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। শুভেন্দু অধিকারী যদি হিম্মত থাকে শুভেন্দু অধিকারী যাক বর্ডারে গিয়ে দাঁড়াক। এইরকম অপদার্থ রাজনীতিবিদ থাকলে আমাদের দেশে তো এইরকমই হবে। এরাই সরকারে আছে, এরাই ক্ষমতায় আছে, ধর্মের রাজনীতি করে টিকে থাকতে চাইছে, আবার এই সমস্ত ঘটনা নিয়ে আবার হিন্দু মুসলমান করতে চাইছে। মানে একজন দায়িত্বপূর্ণ রাজনীতিবিদ হলে এরকম কথা বলা যায়? 26টা নিয়ে তো 260টা নেবে, ইয়ার্কি পেয়েছে সারা দেশের মানুষকে, বোকা পেয়েছে। এই সমস্ত লোককে এখনই গ্রেপ্তার করে জেলে ঢোকানো দরকার। কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরকম অসামাজিক কথাবার্তা বলছে তারপরে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না সেটাই তো আমরা ভাবছি। ওসব তলায় তলায় হাওয়া গরম করার বহুত লোক আছে, যদি হিম্মত থাকে খালি হাতে হেঁটে বেড়াক না। ওই 20টা 30টা কমব্যাক ফোর্স নিয়ে কমান্ডো নিয়ে হেঁটে বেড়াবে আর বড় বড় ডায়লগ মারবে। শুভেন্দু থেকে মানুষ চেনে। দুদিন আগে যে লোকটা চুরি করেছে, দুদিন আগে যে লোকটা দাঙ্গা সংগঠিত করেছে বাংলার মাটিতে, লাভ কার হচ্ছে? ও 26 মেরেছে, তুমি 260 মারবে, পরশু 360 মারবে, তারপরের দিন 26,000 মারবে, কিন্তু লাভ কার হবে? ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ যারা দিন আনে দিন খায়, যে 26টা তরতাজা প্রাণ চলে গেল, তাদের কি হবে? ফলে এখানে ধর্মের ভিত্তিতে যেখানে মানুষকে তুমি ভাগ করার চেষ্টা করছো, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে। এই যে বলো তো, ওখানে যে সৈয়দ আদিল শাহ বলে যে ছেলেটা যে আটকাতে গেল, আটকাতে গিয়ে যে খুন হলো, ও কি, ওর ধর্ম কী ছিল? ও কি মুসলমান বলে গেছে? না, ওর মনুষ্যত্বের ধর্ম ওকে বারবার করে ধারণা দিয়েছে যে তোমার সামনে একজন মানুষ খুন হচ্ছে, তার বিরুদ্ধে তুমি প্রোটেস্ট করো, প্রোটেস্ট করে যে তাই সে খুন হয়েছে। ফলে এখন সময় এসছে যাদের গায়ে মানুষের চামড়া আছে, যাদের মনে ন্যূনতম মনুষ্যত্ব আছে, তাদের এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে রাস্তা নামা উচিত। মারুক, যদি 260 জন জঙ্গিকে মারতে পারে তাহলে ভালো কথা, কিন্তু আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী খালি ওনার বিরোধী দলের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে মেরেছেন। সত্যি যদি শুভেন্দুর 260 জন জঙ্গিকে মারার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীকে বর্ডারে পাঠানো উচিত। ঘৃণা করি এই ধরনের কথাকে, মানুষের লাশ নিয়ে যারা রাজনীতি করতে চায়। ভারতের সংবিধান বলে
আমাদের দেশ দেশ, তো সেখানে দাঁড়িয়ে যারা সংবিধানকে অবমাননা করছে তাদের ভেবে দেখা উচিত তারা আসলে এই দেশের মানুষ কিনা। আরও গুরুত্বপূর্ণ যেটা, এরকম একটা জরুরি সময় যারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়ানো, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বিদ্বেষের বিরুদ্ধে কথা বলা, এই দিকে মন দেওয়ার দিকে আমরা অনেক বেশি ফোকাসড। একটা কে কি বললো উল্টো পাল্টা কথা, সেই নিয়ে আমরা খুব একটা বদার্ড নই। যেখানে কাশ্মীরের মতো জায়গাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবে না। টপ টু বটম পর্যন্ত বিভিন্ন দপ্তরের, বিভিন্ন লেয়ারের, বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করা হচ্ছে। তার বাইরে গিয়ে কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেমে আসলো, এ জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এ জবাব অমিত শাহকে দিতে হবে, এ জবাব মোদীকে দিতে হবে। এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে, এগুলো হচ্ছে অসভ্যতাপনা। 25 জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে, বর্বরেরা। কারা করেছে? দেশদ্রোহী এইগুলো। কারা করেছে? বর্বর গুলো। ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে। যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দেওয়া হোক। ওদের যাবজ্জীবন এইসব ওদের দিলেও চলবে না, কারণ যাবজ্জীবন দিয়ে মানে আমাদের জেলে থাকবে, দেশের জেলে থাকবে, আমাদের রেশন খাবে, ওদের বাঁচার অধিকার নাই, ফাঁসি তোদেরকে ঝোলানো হোক। কিন্তু ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজন বছরে কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে, তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার। যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে 2 মিনিট টাইম লাগবে। 25 জনকে শহীদ করেছে, খুন করেছে, হত্যা করেছে, কত মিনিট টাইম লাগবে ভাই? 50 মিনিট। যেখানে 20 মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের, তাহলে এই 20 মিটার আসতে কত টাইম লাগবে ভাই? যেখানে বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, তাহলে আমাদের ফোর্স আসলো না কেন? আমাদের ইন্টেলিজেন্স কি করছিল, গোয়েন্দা বিভাগ কি করছিল, আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল তারা তাহলে কি করছিল? এ প্রশ্ন থাকবে না ভাই? কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্বহীন ভাষাই বলছে যে এই সমস্ত নরখাদক গুলো একটাও না ছাড় পায়, প্রত্যেকটাকে যেন সংস্থা করে। কাশ্মীর উপত্যকায় নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসীগুলো সন্ত্রাস কায়েম করে 26 জনের অধিক আমাদের নাগরিক, আমাদের দেশের নাগরিক, সহনাগরিকদের উপরে যেভাবে আক্রমণ চালালো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই, দেখছি গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছে। খুব কম মানুষকেই বলতে শুনলাম বা বলতে দেখলাম যারা ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা সমাজ বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা কাশ্মীরের মানুষের শত্রু, যারা দেশের মানুষের শত্রু, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের যারা শত্রু, তাদের একটাও না ছাড় পায়, এইরকম বললে মানুষ খুব কম দেখতে পেলাম। কিন্তু দেখছি কে হিন্দুর হয়ে সওয়াল করছে, কেউ মুসলমানের হয়ে সওয়াল করছে, কেউ সাফাই গাইছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্বহীন ভাষাই বলছে যে এই সমস্ত নরখাদক গুলো একটাও না ছাড় পায়, প্রত্যেকটাকে যেন সংস্থা করে, একটাও না ছাড় পায়। যারা কাশ্মীরের তথা দেশের ভাবমূর্তিতে আঘাত দিচ্ছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যে আচরণ করছে, বিদেশে বহির্বিশ্বে আমাদের দেশের মাথায় হাত হবে, যারা এই সমস্ত ধরনের সাম্প্রদায়িক কাজ করেছে, সব প্রত্যেকটাকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা তুলছি।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেকে দেখছি দাবির পরিবর্তে ও বলছে অমুককে মেরেছে, তো ই বলছে অমুককে মেরেছে। আমাদের দুর্ভাগ্য এটাই, এটা তো চাইছে একটা শ্রেণীর রাজনৈতিক কারবারিরা। আপনারা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে চলে যান। সাবজেক্ট হচ্ছে এটাই, যেখানে কাশ্মীরের মতো জায়গাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবে না। টপ টু বটম পর্যন্ত বিভিন্ন দপ্তরের, বিভিন্ন লেয়ারের, বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করা হচ্ছে। তার বাইরে গিয়ে কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেমে আসলো, এ জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এ জবাব অমিত শাহকে দিতে হবে, এ জবাব মোদীকে দিতে হবে। এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে, এগুলো হচ্ছে অসভ্যতাপনা, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকে জানি কাশ্মীরে বিভিন্ন সময়ে বিভিন্ন নাশকতা হয়েছিল, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই। থাকলে বলবেন। এই ধরনের মাস কিলিং করেছে যারা ওখানে ভিজিটর্স গিয়েছিলেন, যারা পর্যটক গিয়েছিল, তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে ইতিপূর্বে আমার মনে হয় কারো জানা নাই। হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো, এখানেও রহস্য লুকিয়ে আছে। আমি গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে, তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসব। কিন্তু আজকে বলতে হচ্ছে, কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন বা আপনাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজের কর্মসূত্রে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কিভাবে মোড়ে মোড়ে ওখানকার প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে। 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে, ওখানে মাছি গলার জায়গা থাকে না। কি বলছে? যদি এই কথা সত্য হয়, ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজন বছরে কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে, তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল বিগত দিনে একটা ন্যারেটিভ। আচ্ছা, যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে, 25 জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে। বর্বরেরা কারা করেছে? দেশদ্রোহীগুলো। কারা করেছে? বর্বরগুলো। ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে। ওদেরকে আমি তো বলেছি, আজকেও এখনো বলছি, যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দেওয়া হোক। ওদের যাবজ্জীবন এইসব ওদের দিলেও চলবে না। কারণ যাবজ্জীবন দিয়ে মানে আমাদের জেলে থাকবে, দেশের জেলে থাকবে, আমাদের রেশন খাবে, ওদের বাঁচার অধিকার নাই, ফাঁসি তোদেরকে ঝোলানো হোক। কিন্তু ওদেরকে কারা পাঠিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই। 6 বছর হয়ে গেল আমাদের সেনা, আপনার উলুবেড়িয়ার বাবলু ধারা সম্ভবত নাম, এই উলুবেড়িয়ার মানুষ, বাউরিয়া উলুবেড়িয়াতে সে ওই শহীদ হয়েছিল পুলওয়ামার অ্যাটাকে। মনে আছে আপনাদের? 300 কিলো নাকি RDX নিয়ে এসে আমাদের সেনাদের উপরে আক্রমণ করে 40-এর অধিক সেনা শহীদ হয়েছিল। এই প্রায় 6 বছর হয়ে গেল। কোন সংস্থা করলো? কজনকে গ্রেফতার করলো? কজনের বিচার হলো? কেউ আপনারা জানেন? এই বলুন, তাহলে এগুলো করলে বিচার হয়নি কেন? করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে, রাজনৈতিক ফায়দা ছিল, হয়তো করিয়ে দিয়েছে। এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে। তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার। যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে 2 মিনিট টাইম লাগবে। 25 জনকে শহীদ করেছে, খুন করেছে, হত্যা করেছে, কত মিনিট টাইম লাগবে ভাই? 50 মিনিট। যেখানে 20 মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের, তাহলে এই 20 মিটার আসতে কত টাইম লাগবে ভাই? যেখানে বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, তাহলে আমাদের ফোর্স আসলো না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে না? অনেক প্রশ্ন আছে। আমাদের ইন্টেলিজেন্স কি করছিল, গোয়েন্দা বিভাগ কি করছিল, আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল তারা তাহলে কি করছিল? এই প্রশ্ন থাকবে না ভাই?
এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে, এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব জনগণ চাইছে, ভারত চাইছে, দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। এড়িয়ে গেলে চলবে না, যাতে জবাব না চেয়ে ওই ধর্মের খেলায় নিয়োজিত হয়ে যায়। সেই জন্য সকাল রাত্রি থেকে একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে, ও ধর্ম দেখে মেরেছে, কিন্তু সাহসটা পেল কোথায়? এর মধ্যে কি কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে পারে? কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগসাজশ, বারবার আইএসআই এর অফিসাররা আসছেন, বাংলাদেশ থেকে যাচ্ছে পাকিস্তানে, বাংলাদেশের কোথাও একটা যোগাযোগ। দেখো, আমি আবারও বলছি, বাংলাদেশ একটা প্রচন্ড আনস্টেবল কন্ডিশনে এক্সিস্ট করছে। না আছে সরকার, না আছে কোনো ডিরেকশন, না জানেও না যে আগামী দিনে তাদের স্ট্রাকচারালি কি হতে চলেছে, কবে গভর্নমেন্ট ফর্ম করবে, কবে ইলেকশন হবে, কিচ্ছু আইডিয়া নেই। এরম একটা মানে কি বলবো, এরম একটা প্রভোকেটিভ সিচুয়েশনে বাংলাদেশ বাস করছে। যদি আমার মনের মধ্যে কোনো কুচিন্তা থাকে, বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন টেরিটরি। আমি যদি আজকে আইএসআই এর পার্সপেক্টিভে ভাবি, আমার মনেই হতে পারে যে বাংলাদেশে পেনিট্রেট করো, ইট ইজ দ্য ইজিয়েস্ট প্লেস টু বি ইন টাচ উইথ ইন্ডিয়া। তো সেখানে যদি বাংলাদেশে পেনিট্রেট করে, বাংলাদেশের মানুষকে যদি অর্থ নিয়ে তাদেরকে, বাংলাদেশের প্রচুর জেহাদি সংগঠন আছে, প্রচুর জেহাদি মাইন্ডসেটের মানুষজন আছে যারা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত করতে চায়, এবং ওপেনলি সেটা সোশ্যাল মিডিয়াতে তারা বুক ফুলিয়ে লিখেছে কালকের 22 তারিখে ঘটনার পরে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই লোকগুলোকে কোনোভাবে ইউটিলাইজ করে থাকে যে কোনো মোটাসেই, অবাক হওয়ার কিচ্ছু নেই, এতে কোনো রকম অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ আমাদের যারা প্রতিবেশী আছে, ধরো বাংলাদেশ, তারা অত্যন্ত খারাপ। पाकिस्तान के ऊपर आप जाए थे, चाय पीने गए थे, वहाँ पे तमाम न्यूज चल रही थी आपकी। हमारी जिंदा मीडिया नहीं है इस देश में, इसीलिए इन भाई लोगों की तलाश कर रहा हूँ। मिलते तो कांटेक्ट नंबर लीजिए 88 88 360 382। मेरा बच्चा भी पूछ रहा है 2 साल का, मेरा बाप आतंकवादी है क्या? अभी उसको लेके पुलिस थाना में जमा करूंगा मैं। संभाल लेना मोदी जी, आपने तो शादी की नहीं, पर बार बार चिल्ला चिल्ला के गला ठूस गया मेरा। जनरल साहब बोलेगा नहीं, क्योंकि जनरल को अपनी चेयर की पड़ी है, उसको गवर्नर बनना है रिटायर होने के बाद, इसलिए न्याय की भीख मांग रहा हूँ लगातार। रक्षा मंत्री, प्रधानमंत्री, अगर आप न्याय नहीं दे सकते हो, पाकिस्तान गवर्नमेंट के पास न्याय मांगू क्या? क्यों राजनीति खेल कर रहे हो? मैं वही सैनिक हूँ, हिंदू, छत्रपति शिवाजी महाराज का मावड़ा हूँ। जय श्री राम बोल के राजनीति नहीं होती है। अगर आप राजनीति करते हो ना, ये चीज ये बंद कर दीजिए ड्रामा और छोड़ दीजिए। अगर देश को संभालना नहीं आता है तो ये सैनिक संभालेंगे आज के बाद देश। पीड़ित जवान, इनकी शक्ल देखिए, चेंज हो गए। सीआरपीएफ में कार्यरत थे, अमित शाह पूरी सीआरपीएफ को, पैरामिलिट्री को संभाल के बैठे, शोषण का शिकार 17 साल से। कौन देगा इनको न्याय? घूम रहे इधर इधर कसौड़ा डाल के, और तमाशा बना के रखा है आपने। जो भी जवान बोलेगा सच्चाई, उसको सीधा ही अरेस्ट करो और जेल में डालो, ठोको। यही प्रशासन का पावर का दुरुपयोग कर रहे हैं आप। लगातार न्याय चाहते, आपसे न्याय चाहते। आजाद भारत में गुलाम कर दिया आपने, बेबस, लाचार। डोनाल्ड ट्रंप के पास जा रहे हैं आप ऊपर से, उसको गले में मिलने के लिए। अरे हमें मिलिए पहले, जवानों को न्याय नहीं दे सकते। 3 महीने से भीख मांग रहे हैं हम, आप न्याय, और अभी भीख मांगना टाइम गया अभी हो। और कोई बोलेगा ना मी एएफटी कोर्ट, हमारे यहाँ सातारा में एक जज साहब था, उन्होंने 5 लाख रुपए ले ले घोषखोरी की, भाग गया हो। जज साहब जो चीफ जस्टिस था, उसी ने 5 लाख ले लिया। आप सोच लो कहा गया लोकतंत्र, उसको तो सरेआम लगा उधर। न्याय की भीख मांग रहे हैं हम, हमारे देश में न्याय नहीं मिलता है। इस वीडियो को भी शेयर करना, वहां तक पहुंचाओ तमाम लोगों के सामने। कोर्ट कचहरी में जाने तो बोला, इधर कोर्ट कचहरी, स्कूल कॉलेज की तरह हो गया है ये पूरा सारा चीज। देखिए तामझाम।